ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে তামিম ইকবালের। দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এবং ঈদ যাত্রায় খুলে দেয়া হলো এলেঙ্গা রংপুর মহাসড়কের 4টি লেন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এখন অনেকটাই শঙ্কামুক্ত তিনি, তবে এখনও রয়েছেন চিকিৎসকদের 48 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। তামিমকে দেখতে আজ সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান সাকিব আল হাসানের বাবা মা। গতকাল মঙ্গলবার বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। এরপরে তাকে নেওয়া হয় সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে। সেখানে তাঁর হার্টে একটি রিং পরানো হয়। গতকাল দুপুরের পর সংজ্ঞা ফেরে তামিমের। এরপর থেকেই সেখানে চিকিৎসকদের 48 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক দেশসেরা এ ওপেনার। আজ দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে এখনই অন্য হাসপাতালে না নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে শারীরিক পরিস্থিতি বিবেচনায় 3 মাস পরই ক্রিকেটে ফিরতে পারবেন তামিম। হাসপাতালে এসেছে চিকিৎসার জন্য কোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে। সম্পদ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং সঠিক জানেন না। সবাই জানতে চান কেমন আছেন তামিম ইকবাল। সাভারের কেপিজি স্পেশালাইজড হাসপাতাল থেকে সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরাও চাই সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই তামিম ইকবাল খুব দ্রুত মাঠে ফিরবেন। তিনি এখন 48 ঘন্টার পর্যবেক্ষণে আছেন। হাসপাতাল থেকে আর কি জানানো হয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ ছিলাম। আমি এই মুহূর্তে কিন্তু এর মধ্যে আমি সরাসরি চলে যাচ্ছি আর কিছু না বলেই, যে আমাদের এখানে রয়েছে মোহাম্মদ আমির, যিনি বর্তমান প্রেসিডেন্ট, এবং সিসিডিএমের যে ভাইস চেয়ারম্যান, তার সাথে কথা বলবো। কি অবস্থা আসলে তামিম ইকবালের? আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, রেস্ট নিচ্ছে। সন্ধ্যায় ঢাকায় সেই ব্যবস্থা চলতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, ও খুব ভালো আছে। শারীরিক পরিস্থিতি গতকাল থেকে আজকে আপনি কি দেখেছেন? ডাক্তারের কথা মতো তো আন্ডার কন্ট্রোল, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আমরা সবাই দোয়া করি, সারা দেশবাসী দোয়া করছে ও যাতে ভালো থাকে, এবং আশা করি এই বিপদটা ইনশাল্লাহ কেটে গেছে। বাকিটা আমরা আরো 2 দিন, তো ডাক্তার তো 72 আওয়ার্সের কথা বলেছে, বাট হি ইজ ফাইন নাও, ও রেস্ট নিচ্ছে। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু জানালেন যে তাকে এখান থেকে যে স্থানান্তর করা হবে সন্ধ্যার সময়, সে বিষয়ে কিন্তু আমরা একদম কনফার্ম হয়ে গেলাম যে সন্ধ্যার সময় তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এখান থেকে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এই ছিল সর্বশেষ আমার কাছে একদম হাসপাতাল থেকে। সেই স্টুডিওতে আমার কাছে কামরুজ্জামান, আপনি থাকুন। পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান দেশসেরা ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সাভার থেকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাল মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর খুলে যাবে জাতীয় স্মৃতিসৌধের ফটক। লাখো বাঙালি শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করবে দেশের সূর্য সন্তানদের। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবি নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা লগ্নে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধের দুয়ার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের লাখো মানুষ।
জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে সাভার গণপূর্ত বিভাগ। পরিচ্ছন্নতা কর্মীরা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন গোটা স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সৌধ প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেবে ৩ বাহিনীর চৌকস দল। তাদের মহড়া শেষ। স্বাধীনতা দিবস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রুট লাইনিং, রুফটপ। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ল 3টি গোডাউন। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দেশের বিভিন্ন স্থানে অযত্ন অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। নেই যথাযথ সংরক্ষণ ব্যবস্থাও। পাকিস্তানি বাহিনীর নির্মম হামলা, হত্যাযজ্ঞের সাক্ষী বধ্যভূমিগুলোর বেহাল দশায় হতাশ মুক্তিযোদ্ধা সহ সচেতন মহল। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মমতার সাক্ষী দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো। এর মধ্যে খুলনায় রয়েছে গল্লামারী, চুকনগর, ফেরিঘাট ও চরেরহাট বধ্যভূমি সহ ছোট বড় 22টি বধ্যভূমি, যেগুলোর অধিকাংশই সংরক্ষণ করা হয়নি। স্বাধীনতার এত বছর পরও বধ্যভূমিগুলোর বেহাল দশায় উদ্বেগ জানিয়েছেন খুলনার সচেতন মহল। না, এটা আর কেউ দেখাশোনা করে না এবং এখানে ডিসি সাহেব জানে, ইউনো সাহেব জানে, খুলনা বিভাগের অনেক প্রশাসনরাই জানে, কিন্তু কোনো পদক্ষেপ এই পর্যন্ত নেয়নি। জাদুঘর অনেক কিছু করার কথা ছিল, কিন্তু আজ অবধি এটা কার্যকর করা হয়নি। আমরা চাই দ্রুত এটার উপরে একটা পদক্ষেপ নেওয়া হোক। বন্দরনগরী চট্টগ্রামের 61টি বধ্যভূমির মধ্যে 58টিরই নেই কোনো স্মৃতিচিহ্ন। মাত্র 3টি স্থান চিহ্নিত হলেও সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। অধিকাংশ বধ্যভূমি চলে গেছে অবৈধ দখলে। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, বারবার তালিকা দিলেও সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি সরকার। বধ্যভূমি উদ্ধার ও সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সংস্কার এটা হয় না, সংস্কার হয় বাৎসরিকভাবে, হয়তো কোনো সময়। খুব শিগগিরই আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করব এবং এই বিষয়ে কথা বলবো এবং ভবিষ্যতে যাতে এই ভূমিটাকে সংরক্ষণের আওতায় আনা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যথাযথ মর্যাদায় সংরক্ষণ হয়নি ঠাকুরগাঁয়ের বধ্যভূমিগুলো। কয়েকটিতে স্মৃতিসৌধ নির্মিত হলেও নেই সুরক্ষা ব্যবস্থা। বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি জেলাবাসীর। মুক্তিযুদ্ধকালীন 9 মাসে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় গণহত্যার শিকার হন অন্তত 1000 খানেক নিরীহ মানুষ। জেলাটিতে 45টি বধ্যভূমি চিহ্নিত হলেও যার বেশিরভাগই পড়ে আছে অযত্ন ও অবহেলায়। জেলার সব স্মৃতিসৌধ ও বধ্যভূমি প্রশাসনের তত্ত্বাবধানে দেখভালের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে RFL SWR এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। RFL SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। RFL SWR পাইপ এন্ড ফিটিংস। আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। ঈদযাত্রায় খুলে দেওয়া হয়েছে এলেঙ্গার রংপুর 6 লেন মহাসড়কের 4টি লেন। ফলে ঘরমুখ মানুষের যাত্রা এবার হবে স্বস্তির, বলছে সাসেক 2 কর্তৃপক্ষ। তবে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সঠিবাড়িতে কিছুটা ধীর গতির ভোগান্তিতে পড়তে হতে পারে যাত্রীদের। মনিরুজ্জামানের ক্যামেরায় রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম জানিয়েছেন বিস্তারিত।
টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক। বরাবরই এ পথে যানবাহন ও যাত্রীর চাপ থাকে প্রচুর। চলাচল নির্বিঘ্ন করতে একে 6 লেনে উন্নীত করার কাজ শুরু করে সরকার। ব্যয় বরাদ্দ 19,000 কোটি টাকা। 2022 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভূমি অধিগ্রহণ জটিলতায় পিছিয়ে যায় মেয়াদকাল। তবে খুলে দেওয়া হয়েছে 4টি লেন। 6 লেনের কাজ শুরু হওয়ার পর থেকেই দীর্ঘ যানজটের ভোগান্তিসহ দুর্ভোগ ছিল পদে পদে। তবে এবার 4 লেন সড়ক খুলে দেওয়ার খবরে জনমনে মিলেছে স্বস্তি। ঢাকা থেকে যাওয়া আসার যে ভোগান্তিটা ছিল, এই ভোগান্তিটা অনেকটাই দূর হয়ে গেছে। রাস্তায় দুর্ঘটনা অনেক দেখতাম, এখন আল্লাহর রহমতে রাস্তায় দুর্ঘটনা অনেক কমে গেছে। আগে লাগতো 12 ঘন্টা থেকে 13 ঘন্টায়, এখন আমরা 8 ঘন্টা হলে গাবতলী যাইতে পারি। স্পেশালি ঈদের সময় দেখা যেত এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অথবা 3 ঘন্টা এরকম জ্যামে আটকে থাকতে হতো। কিন্তু বর্তমানে 4 লেন হওয়াতে কোনো রকমের যানজট থাকে না। সড়কটির বগুড়া, গাইবান্ধা ও রংপুর অংশের 95% কাজ শেষ। ভূমি অধিগ্রহণ জটিলতায় পিছিয়ে পড়া গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সঠিবাড়ি এলাকাতেও নির্বিঘ্ন ঈদযাত্রা হবে বলে আশা কর্তৃপক্ষের। 4 লেন সম্পূর্ণরূপে চালু হলে তো আমরা আশা করছি যে ঢাকা থেকে রংপুর পর্যন্ত মানুষ 5 ঘন্টায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং এর ফলে মানুষের চলাচলের সময় যেমন কম হবে, নিরাপত্তা বৃদ্ধি পাবে। এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত 190 কিলোমিটারের এই মহাসড়কটির পূর্ণাঙ্গ কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে আরও প্রায় 2 বছর। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ময়মনসিংহে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল হাকিম ও তার স্ত্রী আজমলা খাতুন। তারা ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায় চুরখাই মোড় এলাকায় মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ দম্পতি। একসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে 3টি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় রাত 4টার দিকে উপজেলার চন্দ্রা উপজেলার সুমনের মালিকানাধীন গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট আগুন নেভানোর কাজে নামে। এক পর্যায়ে আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়লে কোনাবাড়ি স্টেশনের আরও 2টি ইউনিট তাতে যোগ দেয়। 4 ইউনিটের চেষ্টায় সকাল 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, আগুনে মোট 3টি গোডাউনের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে। গুদামগুলোতে শিল্প কারখানার পরিত্যক্ত মালামাল ও ঝুট কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বর্ষির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে তামিম ইকবালের। দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ঈদ যাত্রায় খুলে দেওয়া হলো এলেঙ্গা রংপুর মহাসড়কের 4টি লেন। এবং গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ল 3টি গোডাউন। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।